This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. একটা গ্যারেজে আগুন লাগলো এবং সেই আগুন নেভাতে বেশ বেগ পেতে হতো দমকলকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে শহর কলকাতায় বারবার করে আগুন লাগছে, সঠিক কি অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই? সে কারণেই কি বারবার করে এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু থাকছে। আজ তাই জন্য এই হটস্পটে এসে পৌঁছেছে এবং এখানে কি থেকে আগুন লাগলো, কি হয়েছিল, সাধারণ এলাকার লোকজন যারা রয়েছেন তারা কি বলছেন, সমস্তটাই ঘুরে দেখবো এবং আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। চলুন। এখানে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে কি করে এই আগুন লাগলো, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এই যে আশেপাশের এলাকায় বেশ কিছু বাড়ি ঘরদোর রয়েছে, সেই বাড়ি ঘরদোরের মধ্যে একটা ঘেরাট এলাকায় সেখানে একটা গ্যারেজ কতদিন ধরে রয়েছে এবং কেন এই আগুন লাগলো সে তো প্রশ্নের মুখে, কিন্তু প্রশ্ন বারবার করে সে ঘুরে ফিরে একই জায়গায় দাঁড়ায় যে এই যে শহর কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে, এরকম একটা গ্যারেজ এলাকা যেখানে আশেপাশে অনেকগুলো বাড়ি ঘরদোর রয়েছে, সেখানে যখন এরকম একটা গ্যারেজ ছিল তার কি সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? এই সমস্তটাও কিন্তু প্রশ্নের মুখে। আসলে এখানকার যারা যারা থাকেন, এলাকাবাসীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যাক। আচ্ছা, আপনার কি এখানে বাড়ি ছিল না দোকান? এখানে কারখানা, আগুন লাগেছে, দেখেছি দাউ দাউ করে জ্বলছে, ব্যাস। কতক্ষণ ছিল আগুনটাও চলেছে? তারপরে তো ফায়ার ব্রিগেডের গাড়ি ফাড়ি এলো। হ্যাঁ, এ তো সব পুড়ে গেছে, আশেপাশের বাড়ি, ওখানে ওগুলো কি বাড়ি থাকতো কেউ? কারখানা। কারখানা? কিসের কারখানা ওগুলো? এই যে টালি। কি দেখলেন এখানে এরকম ভাবে আগুন জ্বলছে? এই আগুন জ্বলছিল, দমকল কর্মীরা এসেছিল, সব পাড়ার লোকগুলো এসেছিল, সব এসে আগুনগুলো বুঝাচ্ছিল। এই কতদিন ধরে আছে গ্যারেজ? এই গ্যাস তো অনেক দিন ধরে, অনেক বছর নাকি? হ্যাঁ অনেক বছর। তো এরকম ভাবে মানে আপনাদের তো এত বাড়ি ঘর, তার পাশে এরকম ভাবে গ্যারেজ, এটা কি আদৌ লাইসেন্স আছে? সেটা বলতে পারবো না। মানে এরকম আমি দেখলাম যে মানে এই গ্যারেজে যদি বেশি যদি আরো আগুন ছড়াতো, মানে আপনাদের বাড়ি ঘরে তো পুড়ে যেতে পারে। পুরোটাই ধর। হ্যাঁ পুরোটাই ধর। প্রায় 8টা গাড়ি পুড়ে গেছে। এরকম আগে কখনো হয়েছে এরকম? না, আগে হয়নি, এবারই হয়েছে। এখানে তো একটা ইয়েও রয়েছে, মানে প্রচুর গরু মোষ রয়েছে, তো এগুলো তো মানে সেটা তো জানি না। যখন এসেছিলাম তখন দেখি পুরো বস্তির লোক জল দিয়ে, আমরা সব কেউ ছাদ দিয়ে জল ফেলছিল, এখান থেকে জল ফেলছিল, সব জল দিয়ে পোড়াচ্ছিল। আবার আমরা কতক্ষণ লেগেছে তাও আগুন নিভতে? সে অত আমরা খেয়াল করিনি কত, আমরা তো সবারই মন ভাবনা মানে ভয় লাগছিল। আমরা তো ওরকম যে আমরা সব যাকে যা খুশি হলো তাই দিয়ে জল মেটাতে চেষ্টা করবো। আচ্ছা, আগটা লাগলো এইখান দিয়ে, মানে গাড়ির থেকে লেগেছে আগুন? হ্যাঁ, গাড়ি থেকে লেগেছে, গাড়ি থেকে লেগেছে। আর তারপরে ওরা বলছে খাটালে লেগেছে, কিন্তু যদি খাটাল লাগতো আগে মোষ সব জ্বলে যেত। তাদের তো কিছু হয়নি। এই যে আগুন লাগলো, মানে কোন রকম কি ফায়ার ব্রিগেড বা অগ্নি নির্বাপন কিছু ব্যবস্থা ছিল? হ্যাঁ, আমাদের কাছে ছিল, মানে আমাদের যত একটা সিলিন্ডার থাকে না, অনেকগুলো সিলিন্ডার ছিল, তো এত বড় আগ তো 2-3 সিলিন্ডার থেকে হয় না, তো ফায়ার ব্রিগেড লাগে না। এটা কি করে মানে লাগলো কি করে আগুন? জানি না, ওখান থেকেই লেগেছে, গাছে লেগে এরকম কিছু ওখান থেকে লেগেছে। গাছে তো কিছু থেকে একটা লাগবে, বুঝতে কিছু আমরা গ্রাস খুলেছি আর দেখি যে আগুন মানে লেগেছে সঙ্গে সঙ্গে। আমরা তো কাজও স্টার্ট করিনি। কতগুলো গাড়ি পুড়ে গেছে দেখতে পাচ্ছি? অনেক, 8খানা মোটামুটি 8টা গাড়ি পুড়ে গেছে। কিন্তু এখানে তো দেখছি অনেকগুলো আশেপাশে বাড়ি আছে, ওখানে কারখানা রয়েছে, তার মধ্যে এখানে এরকম একটা গ্যারেজ ছিল। আশেপাশে তো আর কোনো গ্যারেজ আছে এরকম? আছে, অনেক আছে। আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে যে কেন বারবার করে আগুন লাগছে শহর কলকাতায়? দেখুন, এখানে কিছু মানুষজন তারা অভিযোগ করছেন যে এই আগুনটা একদম যেখানে গ্যারেজ রয়েছে সেখান থেকেই ছড়িয়েছে, এমনটা অভিযোগ এলাকাবাসী কয়েকজন করছেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই কিছুদিন আগেও কিন্তু বেশ কিছু জায়গায় আগুন লেগেছে এবং সেগুলো দেখা গেছে ঘিঞ্জি এলাকায় বারবার করে আগুন লাগছে এবং সেখানে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকছে না এবং সেজন্য কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে এবং আগুনের গ্রাসে বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখুন, 12ই জানুয়ারি 2008 বড়বাজারের নন্দরাম মার্কেটে 4 দিন ধরে আগুন জ্বলে এবং পুড়ে খাক কয়েক হাজার দোকান। 23শে মার্চ 2010 পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে আগুন, মৃত 43 জন। 9 ডিসেম্বর 2011 ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত 89 জন। 27শে ফেব্রুয়ারি 2013 শিয়ালদার সূর্য সেন মার্কেটে আগুনে মৃত 19। 8ই মার্চ 2011 স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে লিফটে আটকে ঝলসে মৃত 9। 13ই মার্চ 2022
ট্যাংরায় কাপড়ের গুদামে 2 দিন ধরে আগুন জ্বলে। যদিও এক্ষেত্রে অর্থাৎ আজকে যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি আছে, বেশ কিছু গাড়ি পুড়ে গেছে। এখানে এখন অব্দি যেমন দেখতে পাচ্ছি প্রায় 7-8টা গাড়ি পুড়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনায় কিন্তু মৃতের বা হতাহতের কোনো খবর সামনে আসেনি। এই বিষয়টা সামনে এসছে এবং এখানে যিনি এই মোটরসের এই গ্যারেজের যিনি মালিক তার সঙ্গে কথা হলো, তিনি বলছেন যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, তাহলে কেন বারবার করে এরকম ধরনের ঘিঞ্জি এলাকায় বা এই ধরনের গ্যারেজে আগুন লাগছে, প্রশ্ন থাকছে। এই মুহূর্তে আমি তনিষ্ঠা এসে পৌঁছেছি আরও একটা হটস্পটে। এই জন্যই বলছি, শহর কলকাতায় কি ঘটছে বলুন তো? কোথাও আগুন লাগছে, আবার কোথাও রাস্তার উপর মেন রোডের ওপর একটা বাড়ি, সেই বাড়িতে একাকী বৃদ্ধা, তাকে টার্গেট করছে দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকছে, তাকে অস্ত্র দেখিয়ে তার আলমারিতে লুটপাট চালাচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, প্ল্যান মাফিক হচ্ছে এই জিনিসগুলো, কিন্তু তারা প্ল্যান করছে এভাবে, এই প্ল্যান করার সাহসটাই বা তারা পাচ্ছে কিভাবে? তাহলে কি শহর কলকাতায় নিরাপদে নয়? বৃদ্ধরা, প্রবীণরা, একেবারে মেন রাস্তা, সেই রাস্তার উপর বিডন স্ট্রিট, আর তার পাশেই সংলগ্ন একটা বাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা ঢুকছে। বিষয়ে একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আগেকার দিনে না অনেক সময় ছিল যে সবাই মিলে আড্ডা দিত, কথাবার্তা হতো, এখন কি সেটা অনেকটা কমে গেছে? মানে কি মনে হয়? না সেরকম কিছু এখন ওই কথাবার্তা হয় আগেকার দিনে যেমন প্রত্যেক বাড়িতে বাড়িতে যাতায়াত ছিল সবার। হ্যাঁ, এখন কি যারা বয়স্করা রয়েছেন তারা কি বাড়িতে অনেকটা একা? হ্যাঁ অনেকে একা না? এদিকটা নর্থ কলকাতা তো আমরা জানি যে উত্তর কলকাতা মানে সবাই সবার বাড়িতে যাতায়াত রয়েছে, দেখাশোনা রয়েছে, দেখা সাক্ষাৎ রয়েছে। যাতায়াত ক্লিয়ারে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সকলের সঙ্গে মেশেন না। মানে সে খবর রাখারাখি ওই ব্যাপার না, সবাই তার নিজেদেরকে নিজেরা সরিয়ে রাখেন, সেটা আলাদা ব্যাপার। সেই জন্য এরকম চুরি দুষ্কৃতি এসব হচ্ছে, তাই না? রাস্তার উপরে হচ্ছে, রাস্তার উপরে বাড়ি, সেখানে এরকম হতে পারে। তারা নিজেদেরকে সরিয়ে রাখতে চান, তাহলে কি হবে? মানুষ কি অনেকটা একা, মানে এই সুযোগটা কি নিচ্ছে সবাই? ওই হিসাবে হয়তো হতে পারে, অনেকদিন ফলো করে তো করেছে হয়তো, কিন্তু এখন অতটা আগের মতো এখন আর শহর কলকাতা অতটা নেই। আর এখন যা দেখছি রাস্তাঘাটে, যেহেতু একা ছিল বলেও সুযোগটা মনে হয় নিয়েছে। উত্তর কলকাতা কি এখন আগের থেকে অনেকটা বদলে গেছে? মানে এই আগে যেমন আপনারাই হয়তো আরেকটু আগে, আমরা কিছু বছর আগেও হয়তো সবার বাড়িতে যাতায়াত, আড্ডা সেটা ছিল, এখন কি সেটা বদলে গেছে বলে এরকম প্রবীণরা একা হয়ে যাচ্ছে এবং তাদেরকে টার্গেট করা হচ্ছে? টার্গেট তো একটু আধটু চলছে, চলছে তো বটেই, বুঝলেন, তবে তার মাঝখান থেকে অনেক খারাপও চলছে। অনেক খারাপও চলছে। রাতের অন্ধকারে অনেক যখন মানুষজন চলে যায় তখন অন্ধকারে অনেক কিছু হয়, সুযোগ সুবিধা নেয়। সব মানুষ তো খেটে খায় না, অনেক মানুষ তো ওই রকমভাবে ইনকাম করে, ঠিক কি না? হ্যাঁ, ওই রকমভাবে ইনকাম অনেক লোক করে। দেখুন, কিছু মানুষজন আছেন উত্তর কলকাতার, তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে হ্যাঁ, হয়তো ওই যে রাতের অন্ধকারের সুযোগটা না অনেকে নেয়, আর সেই জন্যই জমজমাট এলাকা নর্থ কলকাতা, উত্তর কলকাতার সেই যে সংজ্ঞাটা আগে ছিল সেটা মনে হয় কোথাও না কোথাও এখন একটু বদলে গেছে। আজকাল আর ওই বাড়িতে গিয়ে কথাবার্তা বা সেই সমস্ত কিছু হয়তো হয় না, সেই জন্য প্রবীণরা যারা রয়েছেন তারা হয়তো কোথাও গিয়ে একটা একা, বা তাদেরকে টার্গেট করা হচ্ছে, ফলো করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। জানেন তো, এই ঘটনায় কিছু তথ্য সামনে আসছে। তথ্য বলছে দুষ্কৃতীরা যখন এখানে এসে পৌঁছয় তখন তারা কেয়ারটেকারকে প্রথমে হুমকি দেয় এবং হুমকি দিয়ে তারপর তারা ওপরে ওঠে, এবং কারণ কেয়ারটেকার সেই বৃদ্ধাকে ফোন করে এবং তারপরে ওই রিমোট চাপ দিয়ে, মানে রিমোট দিয়ে আর কি দরজা গেট খুলে দেওয়া হয়। এবার এখান থেকে প্রশ্ন যেগুলো উঠছে সেটা হচ্ছে, কেয়ারটেকারকে দুষ্কৃতীরা কিছুই করলো না, শুধুমাত্র তার ফোনটা কেড়ে নিল। আবার যখন লুটপাট চালিয়ে ফিরে যাচ্ছে তারা, তখন সেই ফোন ফেরত দিয়ে গেল। আচ্ছা, দুষ্কৃতীরা তারা কি করে জানলো যে 3 তলায় কোথায় সিসিটিভি ক্যামেরা রয়েছে? তাহলে কি তাদের আনাগোনা আগেও ছিল? কি হয়েছে বেশ কিছুবার। তারা কি কোনো রকমভাবে এই বাড়িতে যারা থাকেন তাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে কি আগে কথা হয়েছে, এবং সেই সূত্র ধরেই কি এই বাড়িতে এইভাবে আসা? কারণ এরকমভাবে এত প্ল্যান মাফিক সমস্যাটা করা, এটা তো কোনো আগন্তুকের কাজ হতে পারে না। কারণ সেই দুষ্কৃতীরা যখন চলে যায় তখন নাকি তারা মাথায় এবং মুখে গামছা জড়িয়ে ঢুকেছিল, এবং এই গোটা ঘটনার পর তারা সেই সমস্ত কিছু এখানে ছেড়েই চম্পট দেয়। আচ্ছা, আমাদের
শহর কলকাতা কি আদৌ নিরাপদ? এই প্রশ্নটা এই জন্যই ওঠে কারণ সাধারণ মানুষজন বলছেন যে আজকাল আগের সেই শহর কলকাতা আর হয়তো এখন আর নেই, আর সেই জন্যই এই ধরনের অপরাধমূলক ঘটনাগুলো ঘটছে। সুযোগ নেওয়া হচ্ছে, হোক না রাস্তার ওপরে বাড়ি, হোক না রাস্তার পাশে সংলগ্ন একটা বাড়ি, তাতে কি হয়েছে? মানুষটা তো একা থাকতেন বাড়িতে। আচ্ছা, এরকম আরো অনেক মানুষ তো সারা শহর কলকাতা জুড়ে একা থাকছেন বাড়িতে, তাদেরও কি এই ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করে আছে? এই পরিস্থিতি শহর কলকাতার। এই বৃদ্ধার উপর হামলাটা নতুনও কিছু নয়, হ্যাঁ, আর চুরি ডাকাতিটাও নতুন কিছু নয়। প্রতি মাসে একটা করে এখন ডাকাতি হয়। রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার দায়িত্বের রাজ্যের পুলিশ মন্ত্রী, ব্যর্থতা পুলিশ মন্ত্রী। একাকী বৃদ্ধা যারাই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আরও বেশি সময় পুলিশকে দিতে হবে, কারণ আগামী দিনে এই সুরক্ষা যদি না থাকে সমাজ ব্যবস্থায় সুরক্ষা থাকবে না। আমাদের ধারণা দ্যাট ওখানে ইন্টারনাল কোথাও থেকে কিছু ইনপুট বাইরে গিয়েছে, যার বেসিসে এই কাজটা হলো। 6টা ওখানে ফ্ল্যাট ছিল, একটা পার্টিকুলার বাড়িতে ঢুকেছে ডাইরেক্ট, তার মানে আগে থেকে ইনফরমেশন ছিল। তো ওটা পুলিশ চেষ্টা করছে। নাম বলে একটা প্রজেক্ট আছে যেখানে 22,000 মতন আমাদের কাছে রেজিস্ট্রেশন আছে, কিন্তু ওটাও মানে আমরা রিভিউ করে দেখব যাতে আরও আমরা ওদের কাছে পৌঁছাতে পারি। জমজমাট এলাকায় যদি এরকম ধরনের ঘটনা ঘটে, যদি দুষ্কৃতীরা ঢুকে এই সমস্ত লুটপাট করে বা সেটার চেষ্টা করে থাকে, তাহলে সেখান থেকে প্রশ্ন আসে, আমার শহর, আমার আপনার শহর আদৌ কি আজকে নিরাপদ নাকি নেই নিরাপদ? আইন শৃঙ্খলা নিয়ে বারবার করে প্রশ্ন ওঠে। আসলে দুষ্কৃতীরা তাদের মন থেকে হয়তো কোথাও গিয়ে ভয়টাই লুপ্ত হয়ে যাচ্ছে। তারা হয়তো ভয় পাচ্ছে না যে তাদের শাস্তি হতে পারে এই ধরনের ঘটনা ঘটলে। তারা এই ধরনের অ্যাটেম্প নিলে তারপরে তাদেরকে খুঁজে বের করতে পুলিশের বেশি সময় লাগে না, যদিও এই ঘটনায় তদন্ত চলছে। কারা গোটা ঘটনার সঙ্গে জড়িত সমস্তটাই হয়তো ধীরে ধীরে সামনে আসতে চলেছে। অবশ্যই সেগুলোর জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়। আজকের হটস্পট আপাতত এখানেই শেষ করছি।